বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নাই, ভারতও বিশ্বাস করে, দাবি করলেন জ্যাক সুলিভান। সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, সংবিধান সংস্কারে জনগণের প্রতিনিধিত্ব জরুরি বলছেন আইনজীবীরা। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলরের বাড়িতে শোকের মাতম, পরিকল্পিত খুন বলছে টিপুর পরিবার। এবং মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন দুর্ভোগ, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আগামী 2 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে আবহাওয়া অফিস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। এবার বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং জুলাই গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই, এটা ভারত বিশ্বাস করে, এমন দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। সুলিভান দাবি করেন, ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভূমিকা জানেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 5 আগস্ট পালিয়ে আশ্রয় নেন ভারতে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গুঞ্জন ওঠে। একে উড়িয়ে দিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ওয়াশিংটনের সংশ্লিষ্টতার বিষয়টি একেবারেই অযৌক্তিক। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সম্প্রতি দিল্লি সফর শেষ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। তার দাবি, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ইন্ধন নেই। ঢাকা ছাড়াও যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাব দেন সুলিভান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিদ্যমান সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সমুন্নত রাখতে এরই মধ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। আর আইনজীবীরা বলছেন, সংবিধান সংস্কারে অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব জরুরি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা প্রবর্তনে বেশ কিছু প্রস্তাবনা দেবে সংস্কার কমিশন। এসব সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে আগামী 15 জানুয়ারির মধ্যে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজের নেতৃত্বে গঠিত কমিশনে অগ্রাধিকার পাচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। পাশাপাশি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে বেঁধে দেওয়া হবে সময়সীমা। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যত শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। থাকছে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের সুপারিশ। তবে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রয়েছে মতানৈক্যের অভাব। ইতিমধ্যে তারা 72-এর সংবিধানকে কবরস্থ করার হুমকিও দিয়েছেন। এমন তিক্ত বাস্তবতায় নতুন সংবিধান নয়, বরং সংযোজন বিয়োজনের মধ্যেই থাকছে কমিশনের মূল ফোকাস। কমিটি ফ্রেমওয়ার্ক করতে হবে, যেটা সরকার করেছে সেটা একটা করে সেই ইয়েগুলি আপনার আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনার পাবলিক পার্টিসিপেশন এনশিওর করতে হবে। 17 বার সংবিধানের সংশোধনী আনা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আইনজীবীদের মতে ক্ষমতা পাকাপোক্ত করতেই এসব সংশোধনী আনা হয়েছে। 17 বার এরই মধ্যে সংবিধান সংশোধনী হয়েছে, কিন্তু যেটি জনগণের আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি, সেটির বাস্তবায়ন কিন্তু আমরা লক্ষ্য করিনি। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কিন্তু আমাদের এমপিরা যারা রয়েছেন তারা কিন্তু নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, যেটি গণতান্ত্রিক যে চর্চা তার পরিপন্থী। এবার সংস্কারে জনগণ সহ অংশীদারদের মতামত নেয়ার কথা বলছে আলী রিয়াজ কমিশন। 3 জোট সহ 28টি রাজনৈতিক দলের প্রস্তাবনা নিয়েছে কমিশন। পাশাপাশি 7 সংবিধান বিশেষজ্ঞ, 27 বিশিষ্ট নাগরিক, 10 জন গণ অভ্যুত্থান অ্যাক্টিভিস্ট এবং অনলাইনে মতামত নেওয়া হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের। 142 অনুচ্ছেদে জনগণের গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ রয়েছে, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটিকে অগ্রাহ্য করা হয়েছে। সংবিধান সংস্কারে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি মাথায় নিয়েই এগোনোর পরামর্শ দিয়েছেন আক্তার হামিদ। ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলি এনশিওর করা হচ্ছে কিনা। ডেমোক্রেসি বলতে যেটা হচ্ছে যে whether the will of the people are represented properly reflected or not, মানে majority of the people, minority must be respected at the same time। এবং যদি সেটা না করা হয়
তাহলে এটা অনেকটা অসার হয়ে পড়ে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান নিয়ে স্টাডি করার আহ্বানও জানান আইনজীবীরা। এখানে বান্তুস্তান ছিল, বান্তুস্তানের অন্য ধরনের ট্রাইব ছিল, সমস্ত ট্রাইবাল লোক ইয়েগুলিকে অ্যাড্রেস করা, প্রবলেমসগুলো অ্যাড্রেস করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আপনার কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আগামী 2 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে, এতে শীত কিছুটা কম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরগুনা জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তাছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, গোপালগঞ্জে শীত জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? শীতের ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও এই তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ, যাদেরকে তীব্র শীত উপেক্ষা করে খুব ভোরেই জীবন ও জীবিকার তাগিদে ভোরবেলায় বের হতে হয়। এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ নিয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। এছাড়াও আজ সকাল 6টায় মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই মিলেছে সূর্যের দেখা, এতে জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও শীতকালীন সবজির দাম পাচ্ছে না সাধারণ কৃষক। এমনকি অনেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে গবাদি পশুকে মাঠ থেকেই এই শীতকালীন সবজি খাইয়ে ফেলছেন তারা এবং কেটে ফেলে দিচ্ছেন, বাজারে সঠিক দাম পাচ্ছেন না কৃষক। এমনটা এতে অনেকটাই উদ্বেগ জানিয়েছে সাধারণ কৃষকরা। এছাড়াও এই শীতে সাধারণ মানুষের জনজীবনে অনেকটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই ছিল গোপালগঞ্জে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ। মাসুদ, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করার। শনিবার টিপুর জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এদিকে কোনোভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছে না টিপুর পরিবার। বাড়িতে চলছে শোকের মাতম। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর নিহতের খবরে স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। বাবার শোকে স্তব্ধ বড় ছেলে আর 5 বছরের শিশুকন্যা এখনো বুঝতেই পারছে না পিতা হারানোর ব্যথা। স্থানীয় প্রতিপক্ষ সন্ত্রাসী ভাড়া করে টিপুকে হত্যা করেছে বলে জানান টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশাহ। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এখানকার শত্রু মিত্ররাই কনফারেন্সের মাধ্যমে তাকে ওখানে এই হত্যা মিশনটা করেছে। কারণ কক্সবাজার বা ওই এলাকার লোকের সাথে তার কোনো দ্বন্দ্ব বা সমস্যা ছিল না বা নাই। ওখানের লোক এটা করতে পারে না, ভাড়াটিয়া লোক দিয়ে বা এখান থেকে এই হত্যাকাণ্ডটা করিয়েছে। ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখারকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত 8টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। নোয়াখালীর জেলা শহর মাইজদির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে একযোগে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। জানা গেছে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। এর আগে শনিবার রাত 11:15টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাতে হঠাৎ হকার্স ও নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ রয়েছে। মানিকগঞ্জ জেলার হাজারী গুড়ের কদর রয়েছে দেশজুড়ে। খেজুর গাছ কমে যাওয়া এবং গাছি সংকটে বর্তমানে এই গুড় উৎপাদন কমে গিয়েছে। তাতে হারাতে বসছে প্রায় 200 বছরের আগের ইতিহাস। সংশ্লিষ্টরা চান সরকারি পৃষ্ঠপোষকতা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। লোকসঙ্গীত ও হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। এই হাজারী গুড়ের রয়েছে 200 বছরের ইতিহাস। জেলার ঝিটকায় মাত্র 4টি ইউনিয়নে এ গুড় তৈরি হয়। তবে লোভনীয় স্বাদ আর মন মাতানোর সুগন্ধে অতুলনীয় হাজারী গুড়ের পরিধি এখন বিশ্ব সমাদৃত। আগের দিন বিকেলে গাছ কেটে হাড়ি বেঁধে দেওয়া হয়। পরদিন ভোরে সূর্য ওঠার আগে রস সংগ্রহ করে ভালো করে ছেঁকে নিয়ে মাটির পাত্রে রেখে চুলায় জ্বালিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় হাজারী গুড়। গাছপালা লাগে পায়রা আর তার সাথে জুগালে দিয়া গুতুল বানাইয়া তারপর হাই টাই দিয়া আবার উপর করতে সন্ধিরা গাড়ি পাইল কাটা ওই রসটা দিয়ে আমরা হাজারী গুড় তৈরি করি। জেলার ঝিটকা অঞ্চলে 30 থেকে 35টি হাজারী পরিবার রয়েছে, যাদের প্রত্যেকেই দিনে গড়ে 4 থেকে 4.5 কেজি হাজারী গুড় তৈরি করে। প্রতি কেজি গুড় 1800 থেকে 2200 টাকায় বিক্রি হয়। আবহাওয়া ভালো থাকলে এবছর প্রায় 25 কোটি টাকার হাজারী গুড় তৈরি করবে এই পরিবার। প্রতিদিন নাল প্রতিদিন পাল্টাইতে হয়। মানে আজকে মনে করেন যে 40টা 2 গাছে 40 টাকা এই নাল ধুয়ে দিলাম, আবার কালকে আবার ওই 40টা লাগাবো আর ওই 40টা নিয়ে আসবো। তুই এদিক সেদিক হলে হবে না, হাজার গুড় হবে না, নাইলে ওটাতে লাল মিটি হবে। ভালো রস হলে 10 লিটার বা 9 লিটার রসে 1 কেজি হাজার গুড় বানানো যায়। সারা দেশব্যাপী হাজারী গুড়ের অনেক সুনাম আছে, যে হাজারী গুড় আমরা তৈরি করি, যেই জন্য আমাদের ভালো লাগে। হাজারী গুড়ের প্রশংসা করে জেলা প্রশাসক বললেন, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে উৎপাদনকারী ও গাছিদেরকে প্রশিক্ষণ দেওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিয়মিত আমাদের যে মনিটরিং এটা আমরা চালিয়ে যাব, কারণ এই গুড় উৎপাদন করতে গিয়ে যাতে ভেজাল দ্রব্য এর সাথে না মিশায়, গুড় যাতে হাজারী গুড় যদি হয় সেটা হাজারী গুড় হিসেবেই যাতে ভোক্তার কাছে যায়, ভোক্তার স্বার্থ যাতে রক্ষিত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা পেলে হাজারী গুড়ের এই ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। 12 মাসি জাতের আম উদ্ভাবন করে সাফল্য পেয়েছেন চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র। অসময়ে বিভিন্ন রকমের পাকা আম ও ডালে ডালে মুকুলের সমারোহ দেখে মুগ্ধ স্থানীয়রা। গবেষণা কেন্দ্রটির বৈজ্ঞানিক কর্মকর্তা জানালেন, সারা বছরই আম পাওয়ার সম্ভাবনা আছে। এতে বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি মিলবে অর্থনৈতিক সাফল্য, আশা সংশ্লিষ্টদের। সুমন কুমারদের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে 12 মাসি বাড়ি 11 জাতের আম। এখানে আসলেই চোখে পড়বে পাকা আম। শীতের মধ্যেও গবেষণা কেন্দ্রের বাগানের এমন দৃশ্য মন কেড়েছে সবার। নতুন এই জাতের আম বছরে 3 বার ফল দেয়, তাই আম চাষে লাভবান হবেন কৃষকরা, আসবে অর্থনৈতিক সাফল্য। মিষ্টান্ন অনেক বেশি, এই অফ সিজনের আমের এই গুণাগুণের দিক থেকে সর্বোপরি এটার চাষাবাদ করলে কৃষক লাভবান হবে। দীর্ঘ 5 বছর গবেষণা করে 12 মাসি আমের উদ্ভাবন করতে পেরেছেন বলে জানিয়েছেন কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। দীর্ঘ 5 বছর গবেষণা করে আমরা একটা জাত আবিষ্কার করেছি, সেটা হলো বাড়ি আম 11। এই আমটা আমাদের গাছে বছরে 3 বার ধরে, তার মানে প্রায় সারা বছরই আম দেখা যায়। যে আম গাছে পাকা এবং সেই আমটা আমাদের কিন্তু আমটা সুস্বাদু, টেস্টি, দেখতে ভালো, সাইজও ভালো। 3-4টা আমই 1 কেজি হয়ে যায়। এর বাণিজ্যিক চাষ যত বাড়বে ততই সারা বছর আম পাওয়ার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। মূল সিজনে আমের মুকুলটা ভেঙে দিল এবং এই সিজনে মুকুলটাকে রাখলো, মানে এটাকে রাখার কারণে যে ফলটা পাবে, এই সিজনের ফলের যে আমের যে চাহিদাটা, আমের আসলে বলতে গেলে তো এখানে এই সিজনে আম থাকেই না বাজারে, তো তারা বাজারজাত করতে পারবে। এক্ষেত্রে কৃষকরাও লাভবান হবে এবং তাদের আমাদের যে আমের যে চাহিদা সেটাও পূরণ হবে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত গ্রীষ্মকালীন ফল আম এখন 12 মাসই দেশে ফলবে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
ইসরায়েলের বর্বরতায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে ৪৬,৬37-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০৯,০০০। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও ইসরায়েল। ইসরায়েলের দেয়া নিষেধাজ্ঞার ফলে চলতি মাসের শেষের দিকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। দ্বিতীয় দফায় একদিন বিরতির পর বিপিএলের সিলেট পর্বে আজ মাঠে গড়াচ্ছে খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় খেলতে নামবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। আসরে প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। এ পর্যন্ত ৩বার মাঠে নেমে ২বার জয় ও ১বার পরাজয় বরণ করেছে খুলনা, যেখানে ৪বার খেলে মাত্র ১বার জয় পেয়েছে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোনো জয় না পাওয়ায় প্লে অফের আশা একদমই ক্ষীণ হয়ে গেছে ঢাকার, যেখানে ৫বার মাঠে নেমে ২ জয় ও ৩ ম্যাচ হেরেছে রাজশাহী। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলার আগে পত্রিকাগুলো কিছু শিরোনাম পড়ে নিচ্ছে। প্রথমেই পড়ে নেব প্রথম আলো। মানুষের পকেট থেকে যাবে ১২,০০০ কোটি টাকা, কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, দিক পরিবর্তন করেছে দাবানল নতুন হুমকি। দৈনিক ইত্তেফাক। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের, সুবিধা বঞ্চিতদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে সিলেট কিডনি হাসপাতাল। মানসিকভাবে ফুরফুরে খালেদা জিয়ার অবস্থার উন্নতি। ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন, মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় ৭,০০০ কোটি টাকা, সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল, যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। এটা ছিল সমকালের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী নির্বাচন প্রস্তুতি, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, আতঙ্ক হতাশায় পুলিশ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। যুগান্তরের শিরোনাম। দেশি বিদেশি সম্পদের অনুসন্ধান শুরু, যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে আমন্ত্রণ, লস এঞ্জেলেসে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি। এরপর বণিক বার্তা। বণিক বার্তার শিরোনাম ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা, ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি, শেখ হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দ্য ডেইলি স্টার। IMF to crank up pressure to boost tax collection. শামীম, আমরা পত্রিকাগুলোর শিরোনাম দেখে নিলাম। তো পত্রিকাগুলোর শিরোনাম দেখে যেটা আমার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে মানুষের পকেটে ১২,০০০ কোটি টাকা চলে যাবে মানুষের পকেট থেকে, এটা ছিল আমাদের প্রথম আলো হেডলাইন। তারা আরও বলেছে মানে এটা কর বৃদ্ধি, যে বছরের মাঝামাঝি সময় এসে কর বৃদ্ধিটা হুট করে বাড়িয়ে ফেললো। তো এটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সচরাচর আমরা জানি যে বাজেটের সময় বিভিন্ন পণ্য এবং সেবায় ভ্যাট বাড়ে, কিন্তু এবারে কিন্তু তার ব্যতিক্রম হলো। বাজেটের আগে কিন্তু IMF এর শর্ত পূরণে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ৪৩টি পণ্যে কিন্তু এবং সেবায় তাদের ভ্যাট এবং করের পরিমাণ বাড়িয়েছে, এবং এতে করে কিন্তু মানুষের জীবনযাত্রার যে স্বাভাবিকতা এতে আসলে ব্যাহত হবে। নিত্য প্রয়োজনীয় বলতে আমি বলি একটা মালটা, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বলেছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসে প্রভাব পড়বে না, কিন্তু আমরা দেখেছি অলরেডি নিত্য পণ্যের কিন্তু দাম বেড়েছে। মালটা আপনি যদি বলেন বছর জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপ থাকে, সেক্ষেত্রে মালটা একটি গুরুত্বপূর্ণ ডেঙ্গু রোগীদের জন্য, সেক্ষেত্রে তারা বেশ ভালোই। ডেঙ্গু তো আর গরিব আর ধনী ভেদাভেদ বলে হয় না, তাই না? আমাদের মালটা খুবই প্রয়োজনীয় একটা। আরেকটা বিষয় যদি আপনাকে বলি, আপনি রান্না করার জন্য LP গ্যাস প্রয়োজন, গ্যাসের দাম বেড়েছে। আপনি কথা বলবেন মুঠোফোনে কিন্তু ট্যাক্স বসানো হয়েছে, আপনার টিস্যুর দাম বেড়েছে, আপনার ব্রডব্যান্ড বাসায় কিন্তু বেশিরভাগই সবাই ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করে, ব্রডব্যান্ডের দাম বেড়েছে। অর্থাৎ ৪৩টি পণ্যে আপনি বিমানে অবশ্যই যারা খুব আপার ক্লাস তারা যায়, এছাড়া আপনি রেস্টুরেন্টে খেতে যাবে, রেস্টুরেন্টে কিন্তু প্রায়
40% ভ্যাট বসানো হয়েছে। সেক্ষেত্রে আসলে মনে হয় যে জীবনযাত্রার যে স্বাভাবিকতা এটি ব্যাহত হতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ভ্যাটের যে পরিমাণ, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্যপণ্যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু নিত্যপণ্যেরও কিন্তু দাম বেড়েছে। আরেকটি বিষয় রেখা, আমি অলরেডি খবর নিয়েছি, শিশু খাদ্য যে রয়েছে, নান থেকে শুরু করে সেরেলাক কিংবা ওটস, এগুলো কিন্তু বেবি ফুড অলরেডি কিন্তু বেশ ভালো পরিমাণ দাম বেড়েছে, এবং যারা ছোট শিশুর বাবা মা তারা কিন্তু খুবই দুঃসংবাদ। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটা জিনিস জানতে চাবো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে, এটা মেবি বিএনপি বা বলছে, তো এটা সম্পর্কে যদি আপনি আমাদের একটু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা যেটি দেখি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় তারা অভিযান পরিচালনা করে, কিংবা বাজার নিয়ন্ত্রণের যে কঠোর মনিটরিং হয়, আমরা কিন্তু বিগত কয়েক মাসে সেরকম কোনো জোরদার কিংবা মনিটরিং দেখিনি। এবং নিত্যপণ্য বলতে এই মুহূর্তে একটি স্বস্তির খবর, সেটি হচ্ছে সবজির বাজারে একটু স্বস্তি রয়েছে। এছাড়া নিত্যপণ্য অন্য যেই পণ্যগুলো রয়েছে, চাল, ডাল, তেল, পেঁয়াজ, এই জিনিসগুলোর দাম কিন্তু বেড়ে চলেছে। এখন আপনি নিশ্চয়ই জানেন যে আমনের ভরা মৌসুম, এই সময় কিন্তু আসলে চালের দাম স্বাভাবিক পর্যায়ে থাকা কথা ছিল, 50 থেকে 55 সব চালের দাম হওয়া উচিত ছিল। এখন কিন্তু 70 টাকার নিচে কোনো চাল নেই। তো চাল তো আসলে সবারই প্রয়োজন। তো আসলে নিত্যপণ্যর লাগাম টানাটা বেশি জরুরি, এটি সাধারণ মানুষ বলছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তারাও কিন্তু বলছেন যে নিত্যপণ্যের দাম কমাতে অবশ্যই মনিটরিংটা জোরদার করতে হবে সরকারের পক্ষ থেকে। তো আমার যেটা ছিল, সরকার কি আসলে ব্যর্থ হচ্ছে? সরকার ব্যর্থ হচ্ছে কিনা এটি আসলে সাধারণ মানুষ বলছে, যেহেতু দাম বেড়েই চলছে, দাম নিয়ন্ত্রণে যদি থাকে সেক্ষেত্রে সরকারের যে সফলতা সেটি প্রকাশ পাবে। এখন সরকারের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য, নিত্যপণ্য যারা আছে, যেগুলো আছে, চাল, ডাল, তেল, এগুলো আসলে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা, তাহলে হয়তো সরকারের যে সফলতা সেটি প্রকাশ পাবে আর কি জনসম্মুখে। তাহলে আমাদের প্রত্যাশা রইল শীঘ্রই যেন নিত্য প্রয়োজন দ্রব্যের দামটা কমে যায়। আমার আরেকটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে সংসদের আগে যে কারণে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, কারণটা কি? শুধু বিএনপি না, বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে হচ্ছে স্থানীয় নির্বাচন। এবং স্থানীয় আপনি নিশ্চয়ই জানেন যে ইউনিয়ন পরিষদ ছাড়া পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সব প্রতিনিধি কিন্তু এখন জেলা প্রশাসক দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, এবং তাদের বিএনপি সহ একাধিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বলছেন যে আগে জাতীয় নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তারপরে স্থানীয় নির্বাচন। তারা কিন্তু এই দাবিটি বিভিন্ন সময় তারা বলছেন। ওকে, আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন খুব চুরি ডাকাতিটা বেড়েছে, তো ছিনতাই চুরি ডাকাতি বাড়ার কারণটা কি? ছিনতাই চুরি ডাকাতি এটি কিন্তু আসলে একটা শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ইদানিং অনেক বেড়েছে, বিশেষ করে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ, গাবতলী, আব্দুল্লাহপুর এবং সায়দাবাদ, এই পয়েন্টগুলোতে ছিনতাই বেড়েছে। এবং মহাসড়কে দূরপাল্লার বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে ডাকাতি হচ্ছে, এবং এর মূল কারণটা হচ্ছে র্যাব এবং পুলিশের নিষ্ক্রিয়তা। আগে আমরা যেমন দেখতাম যে রাস্তার মোড়ে মোড়ে এবং মধ্যরাতেও র্যাবের এবং পুলিশের টহল থাকতো, এখন কিন্তু সেরকম টহল জোরদার করা যায়নি। এবং আরেকটি বিষয় যে মহাসড়ক ছাড়াও বিভিন্ন ওভারব্রিজের নিচে এবং উপরে মধ্যরাতে কিন্তু অনেকেই চলাফেরা করেন, তারা কিন্তু ছিনতাইয়ের সম্মুখীন হচ্ছেন, এবং ছুরিকাঘাতে কিন্তু অনেকের প্রাণও চলে গেছে ইতিমধ্যে। তো এটি আসলে ছিনতাই রোধে পুলিশ, র্যাব এবং যৌথ টহল জোরদার করতে হবে, এছাড়া কিন্তু ছিনতাই রোধ করা সম্ভব না রাজধানী সহ একাধিক শহরে। একটা শিগগিরই নির্বাচনের রোডম্যাপ, তো পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বিভিন্ন দেশে যারা বিনিয়োগ করছেন অথবা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ আসবে, এবং নির্বাচনী রোডম্যাপ আসলে একটি সব কিছুতে স্বাভাবিকতা আসবে, এবং নির্বাচন কখন হবে সুনির্দিষ্ট একটি তারিখ জানা যাবে, যেটি রাজনৈতিক দলগুলোর অন্যতম চাওয়া যে সুনির্দিষ্ট কখন আসলে নির্বাচন হচ্ছে। আমরা জানি যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে অথবা 26 সালে নির্বাচন হবে, কিন্তু কখন এবং কবে নাগাদ এবং নির্বাচনটা কিভাবে হবে, কত তারিখে হবে, এই রোডম্যাপটা কিন্তু সবাই এখন চাচ্ছে। আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হয়তোবা খুব তাড়াতাড়ি এই নির্বাচনী যে রোডম্যাপ সেটি হয়তোবা প্রকাশ করা হবে জনসম্মুখে। ওকে, আর সমকালে একটা হেডলাইন ছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, সেটা আমরাও দেখতে চাই, তো এই সম্পর্কে যদি আপনি আপনার যুক্তরাষ্ট্র এবং ভারত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, এখন
যেটি হচ্ছে যে স্থিতি এখন তারা তাদের মতো করে হয়তো চাচ্ছে, কিন্তু তারা কোন ধরনের বাংলাদেশ হলে হয়তো স্থিতিশীল হবে এটা আসলে কেউ কারোই কিন্তু জানা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে এবং ভারত চাচ্ছে যে বাংলাদেশ যাতে তারা স্বাভাবিকভাবে চলে, এবং বাংলাদেশে যে তারা যুক্তরাষ্ট্র মূলত তাদের ব্যবসার যে পলিসি সেটি বাংলাদেশে করতে চায়, এবং ভারতে কিন্তু ব্যবসায়িক স্বার্থে কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু চাচ্ছে যে দ্রুত আসলে তারাও কিন্তু নির্বাচনের একটা রোডম্যাপের দিকে তাকিয়ে আছে, যে নির্বাচন রোডম্যাপ হলে তারা তাদের যে ব্যবসায়িক যে সম্পর্ক সেটি হয়তো সুদৃঢ় হবে। আরেকটা কোয়েশ্চেন ছিল, জাস্ট আপনার মতামত জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আতঙ্ক হতাশায় পুলিশ। জুলাই আগস্ট বিপ্লবের 5 মাস পেরিয়ে গেল, এখনো কেন পুলিশ আতঙ্ক হতাশায় রয়েছে? জুলাই আগস্ট বিপ্লবের 5 মাস পেরিয়ে গেলেও আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের কিন্তু একাধিক রদবদল হয়েছে। অর্থাৎ ঢাকায় যারা পুলিশ কাজ করছে তারা কিন্তু চট্টগ্রাম থেকে আসে, চট্টগ্রাম যারা কাজ করছে তারা ঢাকা থেকে যাওয়া। পুলিশের ভিতরে যে আত্মবিশ্বাস সেটি কিন্তু এখনও পুরোপুরি ফিরে আসেনি, এবং আত্মবিশ্বাস ফিরে না আসার কারণে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময় একজন থানার ওসি দেখেছি যে আত্মহত্যার একটা খবর আমরা বিভিন্ন পত্রিকায় পেয়েছি, এবং পাশাপাশি পুলিশের যে মনোবল সেটি কিন্তু এখনও দৃঢ় হয়নি। তো এই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার ক্ষেত্রে হয়তো পুলিশের মধ্যে যে মোটিভেশন দরকার, এবং জুলাই আগস্ট বিপ্লবের পরে আপনারা জানেন যে পুলিশের কিন্তু অনেক সদস্য নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তারা কিন্তু মনোবল অনেকটাই ভেঙে পড়েছেন, এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগবে, সময় সাপেক্ষ, কিন্তু তাদের ভিতরে তাদের মোটিভেশনটা বাড়ানো প্রয়োজন, এবং পুলিশ সংস্কার কমিশন কিন্তু এটা নিয়ে কাজ করছে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য। শীঘ্রই দেখতে পাবো। আমার আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ভারতে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারাও এটা বলছে যে আসলে তারাও মনে করে যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই তার উৎখাতে। এটা সম্পর্কে যদি আপনি আপনার অভিমত জানাতেন। তারা বলছেন যে শেখ হাসিনা উৎখাতে অনেকে বলছেন যে একটি মেটিকুলাস প্ল্যান, বা অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন শেখ হাসিনার যে পতন, স্বৈরাচারী সরকারের পতন, কিন্তু এখন মূলত যুক্তরাষ্ট্র বলছেন যে আগের সরকার শেখ হাসিনার পতনে তাদের কোনো ভূমিকা নেই, শেখ হাসিনা তার কর্মকাণ্ডে। যুক্তরাষ্ট্র বলছে ভারতেরও কিছু কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করছে যে আসলে নেই। এখন এটি আসলে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছে, কিন্তু এখন আমরা যেটি জানতে পেরেছি যে শেখ হাসিনার পতনে আসলে তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের ভিতরে নানান সংঘর্ষ এবং একাধিক আপনি জানেন যে ছাত্র জনতা কিন্তু নিহত হয়েছে, এবং এই বিষয়টা আসলে তারা যুক্তরাষ্ট্র, ভারত তারা তাদের ব্যক্তিগত মতামত হয়তো বা প্রকাশ করেছে আমার কাছে মনে হয়েছে, কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে কিনা এটি আসলে আমরাও নিশ্চিত না। ওকে শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নাই, ভারতও বিশ্বাস করে দাবি করলেন জ্যাক সুলিভান। সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, সংবিধান সংস্কারে জনগণের প্রতিনিধিত্ব জরুরি বলছেন আইনজীবীরা। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা সাবেক কাউন্সিলরের বাড়িতে শোকের মাতম, পরিকল্পিত খুন বলছে টিপুর পরিবার। এবং মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন দুর্ভোগ, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, আগামী 2 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে আবহাওয়া অফিস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।